ভ্রমণ প্রেমী বাঙালির কাছে আজকাল অফবিট একটু অন্য মাত্রা পেয়েছে, তাই আমি আজকে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি জায়গাতে। কথা দিচ্ছি, বাংলায় এই প্রথমবার কেউ আপনাকে নতুন জায়গার সন্ধান দেবে। মার্চের প্রথম সপ্তাহ এসে আপনি মুগ্ধ হবেনি, দেখবেন থোকায় থোকা ধরে থাকা রডোডেনড্রন, এছাড়া পাইন ফরেস্টের শাড়ি, নিরিবিলি প্রকৃতি, পাখির ডাক। আমি আপনাকে সন্ধান দিচ্ছি এই ভিডিওতে। আপনি কোথায় থাকবেন, কিভাবে আসবেন, খরচই বা কত, কি কি খাবেন, কি কি দেখবেন, সমস্তটা নিয়ে। তবে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। বর্তমানে আমি রয়েছি দার্জিলিং মোড়। তো শিলিগুড়ি জাংশন চত্বর থেকে 20 টাকা করে জনপ্রতি দিয়ে আমি পৌঁছে গেলাম দার্জিলিং মোড়। সুখিয়াপুকুরি যাওয়ার জন্য কিন্তু এখান থেকে অ্যাভেলেবল গাড়ি পাবেন। মোটামুটি সকাল 6:30 থেকে একেবারে বৈকাল 5:30 পর্যন্ত প্রতি 1 ঘন্টা পর গাড়ি পাবেন। এবং সুখিয়া যাওয়ার জন্য ভাড়া হচ্ছে জনপ্রতি 250 টাকা। শিলিগুড়ি জাংশন চত্বর থেকে যে সমস্ত গাড়ি দার্জিলিং যায় তারা কিন্তু কারশেভ হয়ে যায়, সেই কারণে কিন্তু দার্জিলিং মোড় আসা। সুখিয়া বা মিরিক যাওয়ার জন্য কিন্তু আপনাকে আসতে হবে দার্জিলিং মোড়। শুকনা ফরেস্টের পর আসার পরে ডান দিকে যে রাস্তা চলে গেল, নর্মালি ম্যাক্সিমাম টুরিস্ট যে রাস্তায় যায় সোনাদা, রোহিণী, ঘুম, কার্শিয়াং হয়ে দার্জিলিং। তবে আমার পার্সোনালি কিন্তু সোজা রাস্তা SH12 অর্থাৎ স্টেট হাইওয়ে 12, যেটা আমরা চলেছি মিরিক হয়ে দার্জিলিং বা সুখিয়াপুকুরি, এটা বেশি ভালো হয় কারণ এটা অনেকটা নিরিবিলি এবং ওই চত্বরে টুরিস্টের ভিড়ভাড়টা অনেক বেশি থাকে। এই চত্বরে কিন্তু এখনো পর্যন্ত ধরতে গেলে আমাদের গাড়িটা এগিয়ে চলেছে। আমরা ক্রস করছি মিরিক। তো মিরিক আপনারা যারা আসছেন তারা তো জানেন যে মিরিক নিয়ে আমি একাধিক পর্বে ভিডিও করেছি। মিরিকে দেখার মতো অনেক কিছুই রয়েছে, তার মধ্যে মোস্ট যে অ্যাট্রাকটিভ হচ্ছে মিরিক লেক, এছাড়া মিরিকের যে গুম্ফা, সুইস কটেজ, হেলিপ্যাড ইত্যাদি, এছাড়া পাইন ফরেস্ট। এই সমস্ত চত্বর যদি আপনারা মনে করেন যে নেমে দেখে যাবেন, তাহলে কিন্তু আপনাকে শিলিগুড়ি থেকে প্রাইভেট গাড়ি করতে হবে, গাড়ি রিজার্ভ করে আসতে হবে। তবে আমরা শেয়ারে যেহেতু যাচ্ছি সে সুযোগটা আমাদের নেই, যা দেখতে হবে গাড়ি থেকেই দেখতে হবে। এই হচ্ছে পশুপতি, ভারত থেকে নেপালে প্রবেশ করার অন্যতম গেটওয়ে। তো এখানে কিন্তু আপনারা আপনাদের পরিচয়পত্র দিয়ে পশুপতি মার্কেট চত্বর ঘুরে আসতে পারেন এবং নেপাল ভ্রমণ করতে পারেন এই চত্বর থেকে গিয়ে। তবে আমরা আজকে প্রবেশ না করে আমরা এখন চলেছি সীমানার দিকে এবং যাচ্ছি সুখিয়া। ঘড়ির কাঁটায় এখন 10:20 এবং শিলিগুড়ি থেকে প্রায় 80 কিলোমিটার আসার পরে আমরা এসে পৌঁছে গেলাম সুখিয়াপুকুরি। মোটামুটি 2.5 ঘন্টা প্লাস আমাদের এই যাত্রা। তো সুখিয়া এসে আমরা খাচ্ছি সকালে ব্রেকফাস্টের জন্য ডোনাট, 20 টাকা পিস। ছোট মল মতো সুখিয়াপুকুরি। সুখিয়াপুকুরির এই যে খাবারের দোকান বা ফুড মার্কেট বলতে পারেন, সেখানে এসে কিছু জিনিস লক্ষ্য করলাম আমি। এগুলো যেমন নর্মাল দাম, সফট রোলে 30 টাকা বা কোকোনাট বানানোর 40 টাকা, জামুনের 25 টাকা। কিন্তু আমাদের ওখানে যে মিষ্টিগুলি পাওয়া যায় এখানেও কিন্তু সুইট মিক্স পাওয়া যায়। এই দেখুন এখানে কেজিতে 600 টাকা করে কেজি। এছাড়া নিচেও মিষ্টি রয়েছে, এগুলো কিন্তু 400 করে কেজি। একটা ইউনিক লাগলো আর কি। আমাদের ওখানে তো পিসে বিক্রি হয়, কিন্তু এখানে সব কেজিতে। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি সুখিয়াপুকুরি বাজারে। তো আপনারা যারা বাজার থেকে হোমস্টে যাবেন, বাজার থেকে যারা শেয়ারে যাবেন, এই বাজারে কিন্তু SBI সামনে রয়েছে এরকম ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে কিন্তু আপনি শেয়ারে অ্যাভেলেবল গাড়ি পাবেন। সেক্ষেত্রে জনপ্রতি 50 টাকা লাগে। মোটামুটি সকাল 7টা থেকে বৈকাল 3:30-4টে পর্যন্ত কিন্তু আপনি অ্যাভেলেবল গাড়ি পাবেন হোমস্টে যাওয়ার জন্য। এছাড়া যদি মনে করেন রিজার্ভে যাবেন, শেয়ারে যাবেন না, সেক্ষেত্রে ওই 500 মতো নেয় এবং মোটামুটি 500 টাকা বিনিময়ে আপনি রিজার্ভে পৌঁছে যাবেন হোমস্টে। আমি বলবো আপনাকে, আপনি শিলিগুড়ি যে দার্জিলিং মোড় সেখান থেকে চলে আসুন সুখিয়াপুকুরি বাজার, শেয়ারে 250 টাকা বিনিময় এবং এখান থেকে 50 টাকা বিনিময় হোম। তবে আমাদের পিক আপ করার জন্য এসছেন হোমস্টের দাদা। আপনারা যদি মনে করেন যে না, দাদার সঙ্গে আপনারা পিক আপ ড্রপটা অ্যারেঞ্জ করবেন, অবশ্যই করতে পারেন, সেটা ব্যবস্থা হয়ে যায়। সুখিয়া বাজার से आपका होम स्टे कितना दूर होगा? यहाँ से लगभग 3.5 किलोमीटर। 3.5 किलोमीटर। अच्छा।
আসার সঙ্গে সঙ্গে কিন্তু হোমস্টেতে অসাধারণ আতিথেয়তা, আপনাকে সম্বোধন জানানো হবে। আমি তো আপনাকে সুখিয়া প্রকৃতি বলছিলাম, এই সুখিয়া প্রকৃতি থেকে প্লুংডুং এর ডিস্টেন্স হচ্ছে প্রায় 4 কিলোমিটার। তো আমরা এসে পৌঁছে গেলাম প্লুংডুং এর আমাদের গন্তব্য জংডং হোমস্টে। এই হচ্ছে হোমস্টে, একেবারে রাস্তার উপরে হচ্ছে এই হোমস্টে। আরেকটা জিনিস আপনাকে দেখাই, আমি এসেছি মার্চের ফার্স্ট উইক এবং প্রচুর রডোডেনড্রন ফুটে আছে। দেখুন, এই হচ্ছে রডোডেনড্রন গাছ, পুরো লাল হয়ে রয়েছে। এবং আশেপাশে যে পরিবেশ সেটা তো অবশ্যই আপনাকে দেখাবো। আগে চলুন রুমে যাই, রুমের কেমন কি পরিকাঠামো সেটা দেখাবো এবং ফ্রেশ হবো, তারপরে আমরা সাইট সিন করতে বার হবো। আসুন রুম দেখাই। চলে এসেছি আমি হোমস্টের একেবারে উপরের ফ্লোরে, এবং আমাদের থাকার বন্দোবস্ত অর্থাৎ আপনার যে থাকার বন্দোবস্ত সেটি কিন্তু উপরের ফ্লোরে। এই দেখুন প্লুংডুং ভিলেজ দেখুন, বাংলায় কিন্তু ইউটিউবে প্রথমবার কেউ প্লুংডুং এসছে এবং আপনাকে এই প্লুংডুং এর সন্ধান দিচ্ছে। এই ছোট্ট করিডোর দিয়ে এসে এই হচ্ছে আমাদের রুম, অর্থাৎ ডবল বেড। এখানে হচ্ছে ডবল বেড, এবং যেহেতু ঠান্ডা সে কারণে কিন্তু একাধিক ব্ল্যাঙ্কেটের বন্দোবস্ত। 3টে কাছে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এদিকে বালিশের বন্দোবস্ত একাধিক। এবং রুমের যে ডেকোরেশন না, চারপাশে ডেকোরেশন দারুণ ডেকোরেশন। নিচে পাতা রয়েছে কার্পেট, এর পাশে রাখা রয়েছে টুলের বন্দোবস্ত। এখানে খুব সুন্দর করে একটি পাহাড়ি গাছ রাখা রয়েছে, যদি আমি নামটা জানি না, আপনি যদি নামটা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এর পাশে রাখা রয়েছে আলমিরা, মিরর সহ আলমিরা। আর রুমের সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই টয়লেট কিন্তু আমি তো দেখছি আচ্ছা শর্টের জন্য, অর্থাৎ যদি আপনার ছোটটা করা দরকার হয় আপনি এখানে করতে পারবেন। এর পাশে রাখা রয়েছে টি টেবিল। মোটের উপরে ডেকোরেশনটা দেখুন, বেশ বেশ জমজমাট ডেকোরেশন। এবং এই রুমের পরে এর পাশে রাখা রয়েছে একটি সিঙ্গেল বেডেড রুম। এই হচ্ছে সিঙ্গেল বেডেড রুম। এখানে কিন্তু একটি মাত্র বেড এবং একাধিক ব্ল্যাঙ্কেটের বন্দোবস্ত, বালিশের বন্দোবস্ত, থেকে টি টেবিল। এই রুমের কিন্তু একই রকম পরিকাঠামো, দারুণ, মানে ওয়ালের কাঠের ডেকোরেশন নিয়ে দারুণ ডেকোরেশন, এবং প্রতিটা রুমে কিন্তু দারুণ ভিউ। এই রুমের যদি আমি জানালাটা খুলি, এই দেখুন, খুললেই মার্চের প্রথম সপ্তাহে রডোডেনড্রন গাছ ধরেছে। দেখুন দুটো রুমের বাইরে এই ফ্লোরে রাখা রয়েছে কিন্তু কমন টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল। এদিকে কিন্তু বেসিনের বন্দোবস্ত, এবং টয়লেট থেকেও কিন্তু আপনি অপরূপ ভিউ দেখতে পাবেন। এই হচ্ছে ব্যাপার, এই দেখুন ভিউ দেখুন। তো হোমস্টে এসে রুমে মোটামুটি লাগেজপত্র রেখে আপনি ফ্রেশ হয়ে নেবেন, এবং তারপরে হোমস্টে যে ব্যালকনি, এখান থেকে অপরূপ ভিউ দেখবেন। এখন মোটামুটি দুপুর, এবং হোমস্টে আস্তে আস্তে আপনার তো দুপুর হবেই, তাই হোমস্টে এসে আর 5টা হোমস্টের মতো এখানে শুরু হচ্ছে লাঞ্চ দিয়ে। আমরা এখন চলেছি লাঞ্চটা সারবো। হোমস্টে তো আমরা রয়েছি উপরে ফ্লোরে, এবং ডাইনিং সেকশন হচ্ছে নিচের ফ্লোরে। তার জন্য এই হচ্ছে ব্যালকনি থেকে সিঁড়ি পথ, এই পথে কিন্তু আমাদের নিচের দিকে নেমে যেতে হবে। আমরা বসে গেছি দুপুরের লাঞ্চ টেবিলে, এবং আজকে দুপুরে খাবারে রয়েছে ভাত, মুসুরের ডাল, আলু ভর্তা, নেপালি ভাষা যাকে বলে আলু চোখা। এ হচ্ছে লোকাল একটি পাহাড়ি সবজি, এই যে ফার্মস্টে এখানে কিন্তু চাষ হওয়া সবজি, এবং চিকেন কষা, সাথে রয়েছে পাঁপড়। ভাই প্রথমবার পাহাড়ে ঘুরতেছে, পাহাড়ি খাবার কেমন লাগছে? ভালো, খুবই। আর এই পাহাড়ি সবজি বা লোকাল যে পাহাড়ি ফুডগুলো সেগুলো কেমন? একটু আলাদা, ইউনিক টাইপের একটা খাবার, তো ট্রাই করা দরকার সবার। আর এই যে চিকেনটা যেটা বানিয়েছে সেটা অন্যরকম রেসিপি না? অন্যরকম, একদম ভালো লাগছে তো। আমি সাথে পেয়ে গেছি এই হোमस्टे के ओनर जो आएगा आपका इधर, तो एनजीपी से आपका मैं तो देखा रहा था कि शेयर में कैसे आएगा, सुबह पोखरी तक वहाँ से कैसे आएगा। तो आपका एनजीपी या सिलीगुड़ी से अगर कोई आपका पिकअप एंड ड्रॉप लेना चाहता है तो आपको उसको अरेंज कर देगा ना? इसके लिए चार्जेस वगैरह क्या होगा? चार्जेस तो यहाँ से आपका पिकअप 3000, पिकअप हाँ, 3000, ड्रॉप 3000 3000 हो जाएगा। अच्छा, और यहाँ का तो आपका फूडिंग लॉजिंग कैसे चार्ज है? फूडिंग लॉजिंग अभी तो स्टार्टिंग है यहाँ अच्छा। का, और तो उतना महंगा तो नहीं है।
स्टार्टिंग फूडिंग लॉजिंग करके 1000 रुपए 1000 रुपया অফবিট জায়গা মানে এরকম একটা নিরিবিলি পরিবেশে আমি তো আপনাকে বারবার বললাম যে বাংলায় কিন্তু ইউটিউবে প্রথমবার আমি কিন্তু এই স্থানের সন্ধান দিয়েছি। মানে দারুণ জায়গা, নিরিবিলিতে অফবিট জায়গা এবং কান পাতন শুনতে পাবেন আমরা কথা বলছি, বিভিন্ন পাখির আওয়াজ। তো এই চত্বরে এসে থাকা খাওয়া मिले मात्र 1000 টাকায়। ये तो आपका सीजन ऑफ सीजन में डिपेंड करता है ना, अगर ज्यादा भीड़ भाड़ रहता है सीजन में कैसा रहेगा तो थोड़ा पीक सीजन में तो थोड़ा महंगा ही रहेगा। अच्छा, यहाँ के रूम उस टाइम में क्या कैसे चार्जेस कैसे रहेगा? उस टाइम में 1200-1300 1200-1300। और आपका ये होम स्टे में तो अभी दिख रहा है कि 2 रूम है और नीचे भी एक होम स्टे है ना। अच्छा, टोटल आपका कैपेसिटी कितना लोगों का है इधर? नीचे भी एक बड़ा ही बेड है, 3 जन तो जाएगा नीचे। लगभग आपका 6 जन तो आराम से हो जाएगा, 6-7 জন। 6-7 জন। আচ্ছা, মানে যদি আপনারা কাপল আসেন অবশ্যই এখানে আসতে পারেন, দারুণ ব্যাপার। এবং যদি আপনারা মনে করেন যে বড় ফ্রেন্ডের গ্রুপ আসবেন 6 জন মিলে, তবুও আসতে পারেন, এসে এই সমস্ত চত্বর কিন্তু দারুণ এনজয় করবেন। এবার কিন্তু আমরা দুপুরে খাবার দাবারটা সারলাম, দেখালাম তো আপনাদের, এবং তারপরে আশেপাশে কি চত্বর সেটা একটু পাইচারে ঘুরে দেখাবো। ঘড়ির কাঁটায় এখন বৈকাল 2:30। পাহাড়ের ওয়েদার তো প্রেডিক্ট করা মুশকিল। তো লাঞ্চের পর আমরা কিছু রেস্ট নিচ্ছিলাম, মেঘের আনাগোনা শুরু হচ্ছিল সেই কারণে, এবং ওয়েদার ক্লিয়ার হবে না বলে জানি না আর কি। এখন মোটামুটি ওয়েদার ক্লিয়ার, এবং আমরা হোমস্টে থেকে এখন চলেছি পাইন ফরেস্ট, প্লুংডুং পাইন ফরেস্ট। মার্চ এপ্রিল এই মাসগুলিতে আসার এই হচ্ছে মাধুর্যতা। যত আপনি হাঁটবেন পাহাড় এই সমস্ত চত্বরে দেখবেন রডডেন্ড্রন ফুল। আরে বাহ, এই চত্বর কিন্তু সত্যি মুগ্ধকর। পিছনে সারি সারি পাইন ফরেস্ট, পাইন গাছের সারি, এবং এছাড়া রয়েছে রডডেন্ড্রন। এবং দেখুন এখন যেহেতু সিজন, বললাম তো মার্চ এপ্রিল মে মোটামুটি আপনারা এসে রডডেন্ড্রন ধরে থাকতে দেখবেন। ঘুরতে এসে একটু আলসেমি না করে একটু কষ্ট করে চলে আসুন প্লুংডুং এর একটু উপরে হেঁটে, তো আপনি এসে মুগ্ধ হবেন। মার্চ এপ্রিলে কিন্তু আপনি এরকম থোকায় থোকায় রডডেন্ড্রন দেখবেন, এবং পাইন ফরেস্টের সমস্ত চত্বর আপনাকে মুগ্ধ করবে। আমরা তো হেঁটে চলেছি রাশিন দাঁড়া বা প্লুংডুং দাঁড়ার উপর দিয়ে, এবং কেন বারবার আমি আপনাকে রডডেন্ড্রনের কথা বলছি, কারণ পাহাড়ের দুটো জিনিস আপনাকে আকর্ষিত করে, এক হচ্ছে স্নো এবং 2 হচ্ছে এই সিজনের রডডেন্ড্রন। এবং সিজনের শুরুতে রডডেন্ড্রন দেখবেন সত্যিই আপ্লুত হবেন এই সমস্ত এরিয়াতে এসে। ওহ, এই প্রকৃতি মন ভালো করার জন্য যথেষ্ট। উঁচু উঁচু পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া দারুণ ব্যাপার। তো আপনারা ঘুম থেকে মিরিক যাওয়ার রাস্তায় যে পাইন ফরেস্টকে রাস্তার উপর দিয়ে গাড়ির মধ্যে থেকে দেখেন, বর্তমানে আমি সেই পাইন ফরেস্টের ভিতরে, সেই পাইন ফরেস্টে এক্সপ্লোর করছি। আপনারা হয়তো লেফট জগতে বেশিটা দেখেন পাইন ফরেস্ট, এবং তারপরে সীমানাতে বা পশুপতি যাওয়ার রাস্তায় অনেকটাই পাইন ফরেস্ট দেখেন। আপনি তো বুঝতে পেরেছেন ভিডিওর শুরুতেই আমি রয়েছি সুখিয়া পুকুরের ঠিক নিচে, 4 কিলোমিটার নিচে। তো বর্তমানে সেই পাইন ফরেস্টে এক্সপ্লোর করার পালা। একটু গা চমচমে ব্যাপার রয়েছে, কারণ এখন বৈকাল বেলা এবং নিরিবিলি। আমরা রয়েছি 2 জন এখন এখানে, আমি এবং রাহুল ভাই, এবং সামনে 2 ভাই যেটা অনেকটা আগিয়ে। ঘড়ির কাঁটায় এখন 3:15, এবং আমরা এখনো রয়েছি পাইন ফরেস্টের ভিতরে। পাইন ফরেস্টকে এক্সপ্লোর করে চলেছি। মানে এই সমস্ত অফবিট হোমস্টেতে আসলে কিন্তু এটাই বাড়তি পাওনা, আপনি প্রকৃতিকে নিজের মতো করে ঘুরতে পারেন। বলবেন যে গা চমচমে ব্যাপারটা রয়েছে কিনা, অবশ্যই রয়েছে, সাথে কিন্তু দাদারা আছে, অসুবিধা নেই। যদি একটু সামনে, কেমন লাগছে ভাই? হ্যাঁ, ব্যাপক অ্যাডভেঞ্চারাস একদম। ঘন পাইন ফরেস্টের মধ্য দিয়ে একটি ধাপে করা আছে এরকম হেঁটে যাওয়ার বন্দোবস্ত। তো আমরা সেই ধাপ বরাবরই হেঁটে কিছুতে চলেছি সামনের দিকে। যে ভাইয়ের আমন্ত্রণে আমি এই অফবিট জায়গায় এসেছি, এই প্লুংডুং হোমস্টেতে এসেছি, ভাইকে সাথে পেয়ে গেছি। নমস্তে। নমস্তে। তো ভাইয়ের যে কোম্পানি সেটি হচ্ছে কানেক্ট অফবিট। कैसे हो आप? एकदम ठीक है एकदम। अच्छा,
तो अभी आपका कौन सा प्लेस में आप ले हो कनेक्ट? अभी मेरा ऑपरेशन हो रहा है पूरा नॉर्थ बंगाल अच्छा। और सिक्किम में हो रहा है। अच्छा। तो गोवा का कुछ पार्ट है वहाँ पे। अच्छा अच्छा, तो आप पूरा गाइड वगैरह कर देते हो? गाइड भी करता हूँ और टूर प्लान भी करता हूँ। अच्छा, तो अगर कोई 2 रात 3 दिन का दार्जिलिंग का प्लान कर रहा है या सिक्किम का प्लान कर रहा है, उसके लिए भी आप अरेंज कर दो? हाँ जी, वो भी मैं अरेंज करती हूँ। अच्छा, फिलहाल आपके पास कितना होम स्टे होगा सर? अभी मेरे साथ एसोसिएटेड प्रॉपर्टी लगभग 40 हो जाएगा। जब स्टार्टिंग किया था तो एक इंटरेस्टिंग फैक्ट है, स्टार्टिंग किया था तो हमारा सर ही आया था। मेरा कनेक्ट ऑफ बीट का फर्स्ट गेस्ट सर ही था, जो हमारा लीड कन्वर्जन हुआ था सर से शुरू किया था। अभी तक फिर सर के साथ मिल रहा हो, तो अभी मेरे पास 40 होम स्टे और होटल भी। अच्छा अच्छा, প্রপার্টি ইतना है। আচ্ছা আচ্ছা, তো অবশ্যই আমি ভাইয়ের নম্বরটা এবং লিংক সমস্তটা কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই সমস্ত চত্বর ঘুরতে আসার প্ল্যান করেন, প্রকৃতিকে যদি নিজের মতো উপভোগ করতে চান, অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে ভাইয়ের সঙ্গে। নাহলে ট্যুর অপারেটর তো অনেকে আছেন, কিন্তু আপনাকে গাড়িতে গাড়িতে ঘুরিয়ে নিয়ে বেড়াবে। এইভাবে প্রকৃতির মাঝে এনে কিন্তু অনেকে ঘোরায় না, এটা কিন্তু মাথায় রাখবেন। অবশ্যই আমি নম্বরগুলো দিয়ে রাখবো, ভাইয়ের নম্বর বা হোমস্টে নম্বর সমস্ত নম্বর দিয়ে রাখবো, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং অবশ্যই এই সমস্ত চত্বর আসুন। लोग जो दारा होते आ रहे हैं वो क्या रसम दारा था? राशिन डारा। रसम दारा, अच्छा अच्छा, कैसे नाम हुआ रसम दारा? वो राशिन डारा एक्चुअली जो ब्रिटिश टाइम पे, उस टाइम पे वहीं पर, उस टाइम पे तो ऑफिस ऐसा गोदाम नहीं था। अच्छा। वो राशिन का वहीं पर डिस्ट्रीब्यूशन करता था। अच्छा, उस टाइम पे हाँ, इंडिया कंपनी ब्रिटिश इरा पे। और इसलिए थोड़ा जगह फाका भी है उधर जी आजू बाजू में पाइन पस्ट। अरे रास्ता ऐसा क्यों है इधर ये पैदल जाने के लिए? क्योंकि ये मतलब जो हमारा हिस्टोरियन का कहना है कि ये रेलवे के लिए सर्वे किया था। अच्छा, तो बाद में इंडिया इंडिपेंडेंट भी हो गया। तो अच्छा। ये उसे ये इसको ऐसे ऐसे रुक रहने गया, दिया। रुक अच्छा गया। अच्छा अच्छा, वो जैसा उस तरह जैसा टाइटन था इस जी, तरह जी, भी जी, ऐसे जी, बनाने ऐसा ही की बनाया। कोशिश था। ये आपको पूरा पोखरीबुंग में हाँ। इसका कनेक्टेड था ये। अच्छा, ये अच्छा। रूट अभी भी आपको ऐसा ही रूट मिलेगा, पोखरीबुंग तक भी मिलेगा। यहाँ से पोखरीबुंग एक 7 बाटे अच्छा। वहाँ तक मिलेगा, क्योंकि ये जगह को इतना एक्सप्लोर नहीं हुआ। हाँ हाँ हाँ, तो हम लोग चाहते हैं कि आपका जो यूट्यूब चैनल है वंडर राशिक, जो व्यूअर्स है प्लीज सब्सक्राइब भी कर दीजिए। तो वंडर राशिक के थ्रू हम लोग इसको थोड़ा एक्सप्लोर करने के लिए एक्सप्लोर भी कर रहे हैं, प्रमोशन भी कर रहे हैं इस ये जगह को। আচ্ছা, অবশ্যই আমি ওই জন্য আপনাকে বারবার রিকমেন্ড করছি এই সমস্ত জায়গা। যেহেতু নেপাল বর্ডারের কাছাকাছি, তো আপনারা চাইলে মার্কেটিং এর জন্য কিন্তু এখান থেকে কাছে পশুপতি মার্কেট যেতে পারেন, কোনো সমস্যা হবে না। সুখিয়া থেকে পশুপতি অ্যাভেলেবল গাড়ি পাবেন এবং এখান থেকে এই গ্রাম থেকে প্লুংডুং গ্রাম থেকে সুখিয়ার জন্য কিন্তু অ্যাভেলেবল গাড়ি। तो भाई इधर क्या क्या मिलता है? जंगली जानवर मिलता नहीं मिलता है? जंगली जानवर मिलता है, लियोपार्ड, अच्छा वो जंगली शेर, अच्छा, डियर, बार्किंग डियर हाँ, और वाइल्ड बोर जंगली सुअर जो होता है, जंगल सोर वो भी मिलता है। भालू मिलता है? भालू, हाँ भालू भी मिलता है, लेकिन उसका वो टाइमिंग भयंकर। रात के समय पे, अच्छा रात के समय में थोड़ा डेंजर ही रहता है ये एरिया। अच्छा अच्छा, दिन के टाइम पे नहीं आता है हाँ, इतना? दिन के टाइम में कभी कभार लॉक होता है तो अच्छा, आमने सामने। आप देखो कभी लेपर्ड इस एरिया में? हाँ हमने देखा है तो। আচ্ছা, তাহলে তো ভয়ঙ্কর আছে, অবশ্যই তাহলে তো সাথে নিয়ে আসতে হবে। ওই জন্য বলছিলাম না একটু গা ছমছমের ব্যাপার রয়েছে এই কারণেই। তো পাইন ফরেস্ট ঘুরে দেখার পরে আমরা চলে এসেছিলাম হোমস্টে এবং আমরা আবার চলে এলাম হোমস্টে থেকে 2 কিলোমিটার দূরে গাড়ি করে এলাম বার্ডিং এরিয়াতে। অর্থাৎ আপনারা যারা পাখি প্রেমী তেনাদের জন্য কিন্তু এই এরিয়া আদর্শ। এবং আমরা लोकल गाइड हिसेबे साधनदाके निये नियेछि। भाई यहाँ क्या क्या बर्ड मिलता है? यहाँ पे आपको लोकल कालीज मिलेगा, कालीज बोलता है, अच्छा, इंग्लिश नेम भी कालीज ही बोलता है। और हिल पैट्रिस मिलता है, अच्छा। हिल पैट्रिस पता है ना आपको? हाँ हाँ, वो भी मिलता है, टोप वगैरह मिलता है, अच्छा। बहुत सारे स्पीसीज यहाँ पे। अच्छा, कौन सा टाइम में ज्यादा मिलता है? टाइम तो यही है टाइम पे, अच्छा। स्प्रिंग टाइम में अच्छा मिलता है, अच्छा अच्छा, बर्डिंग के लिए अच्छा है। আপনি যদি পাখি প্রেমী নাও হন তবুও কিন্তু এই সমস্ত চত্বর আপনার ভালো লাগবে, কারণ পাহাড়ি যে জঙ্গল তার একটা এক্সপিরিয়েন্স আপনার হবে। অফবিট চত্বর ঘুরতে এসে যদি আপনি প্রকৃতিকে এক্সপ্লোর করতে চান তাহলে কিন্তু আপনাকে যে কোনো জায়গায় এসে সময় দিতেই হবে। তো পাইন ফরেস্টে তো আমরা অনেকটা সময় অতিবাহিত করেছিলাম এবং বার্ডিং করার জন্য প্লুংডুংয়ের যে বার্ডিং এরিয়া
এখানে এসেও কিন্তু আমরা অনেকটা সময় অতিবাহিত করছি। এই সমস্ত চত্বরে এসে কিন্তু আপনার প্রায় একটা দিনই চলে যাবে। প্লুংটুং থেকে বার্ডিং এরিয়া বা বার্ডিং ফরেস্ট দেখার পরে আমরা চলেছি রিয়ান নদী দেখার জন্য, এবং রাস্তায় কিন্তু এই সমস্ত চত্বরে প্রচুর এরকম বড় এলাইচি গাছ দেখবেন, কারণ এই চত্বরে কিন্তু প্রচুর এরকম এলাইচি চাষ হয়। এ হচ্ছে একটি বড় এলাইচি বাগান আর কি। এরকম পাহাড়ের ধাপে ধাপে এরকম বিস্তীর্ণ এরিয়া জুড়ে বড় এলাইচি গুলো চাষ হয়। এই দেখুন। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম রিয়াং রিভার। যাওয়ার আগে কিন্তু পাহাড়ি যে নদী তার খরস্রোতা তা কিন্তু কানে আসছে। প্রায় পৌঁছে গেছি। পাথরের পরিবেশ, এখন কিন্তু জল খুবই কম। আমরা চলে এসেছি রাত্রেবেলা ডিনার করতে, এবং আজকে ডিনারে রয়েছে রুটি, এ হচ্ছে লোকাল ডাল এবং আলুর তরকারি একটি, সাথে ডিমের কারি, আর এই হচ্ছে যেটা দেখানোর বিষয়, লোকাল পাহাড়ি চাটনি। সে যে ডাললে হয় না, লাল যে লঙ্কাগুলো হয় মোটা মোটা, সেগুলো দিয়ে বানানো, মানে ঝাল একটা চাটনি আর কি। এবং রুটির যে সাইজ সেটা কিন্তু একটু বেশ মোটা, পরোটার মতো অনেকটা। বেশ, চলুন খাওয়া দাওয়াটা সারা যাক। রাত্রের ডিনারের পরে আবার বিছানায় পড়ে গেছি। সারাদিন বেশ খাটাখাটনি হলো, একটু রেস্টের দরকার, তাই তৈরি করে শুয়ে পড়লাম আর কি। আজ তবে এ পর্যন্তই, গুড নাইট। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম প্লুংডুং। গুড মর্নিং। রাত্রে কিন্তু জমকালো ঘুম হয়েছে, দারুণ ঘুমালাম। এখন 7:30 এবং আমরা দাদাটাকে ঘুমটা ভাঙলো। রুমে দিয়ে গেছে চা এবং বিস্কিট, সকালে ব্রেকফাস্ট আর কি। প্লুংডুং এর এই হোমস্টেতে কিন্তু ব্রেকফাস্ট একটু ডিফারেন্ট। সকালের ব্রেকফাস্টে আমরা খাচ্ছি ফ্রাইড রাইস, এবং এই হচ্ছে একটু স্থানীয় চাটনি। তো ব্রেকফাস্টের পরে এখন সময় হোমস্টেকে বিদায় জানানোর। মানে এত সুন্দর প্রকৃতি পরিবেশ কিন্তু ছেড়ে যেতে বেশ কষ্ট হচ্ছে, তবুও কিন্তু আমাদের সামনে গন্তব্যে তাকে যেতে হবে। অ্যাকচুয়ালি আমরা চলেছি এখান থেকে আমরা যাবো বাতাসাই লুপ, সেখানে একটা হোমস্টে রয়েছে, আজকে সেখানে যাব। তো থ্যাংক ইউ ভাই, মানে অসাধারণ আতিথেয়তা, একদম একদম অসাধারণ আতিথেয়তা। আপনারা আসবেন এবং অবশ্যই আসুন এবং এই আতিথেয়তাকে উপভোগ করুন।